বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে, বিশেষ করে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে নতুন করে নানা বিষয় নিয়ে সংস্কারের প্রসঙ্গগুলো উঠে এসেছে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে। এবং এই সংস্কারের আলোচনার মধ্যে সবচেয়ে প্রধান হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের সংস্কার কী হবে। সংবিধান কি পুনর্লিখন হবে নাকি সংবিধান সংশোধন হবে, সংশোধন হলে কোন কোন জায়গাগুলোতে সংশোধন হওয়া দরকার। এই বিষয় নিয়ে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, এক ধরনের বিতর্ক আছে, কতটা করা উচিত কতটা করা উচিত হবে না সেই সব বিষয় নিয়ে। এই সব বিষয় নিয়ে কমিশনগুলো নানা, আপনারা জানেন যে 15টি কমিশন ইতিমধ্যে সরকার নানা বিষয় নিয়ে গঠন করেছে। তার মধ্যে সবগুলোই তাদের কাজের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এবং এর মধ্যে অন্যতম কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই কমিশন কি করলো, কি প্রস্তাবনা নিয়ে জাতির সামনে আসতে চাচ্ছে, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ন্যাশনাল কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আলী রিয়াদ। স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আমি একটা ব্যক্তিগত প্রশ্ন দিয়ে আপনাকে আলোচনাটা শুরু করতে চাই যে আপনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করছেন, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘদিন যাবৎ লেখালেখি করছেন, কথাবার্তা বলছেন এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত, প্রচুর নানা বিষয়ে প্রচুর গবেষণা গ্রন্থ আপনার আছে। বাংলাদেশ নিয়ে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের যত অনিয়ম, অনাচার, অন্যায় হয়েছে সব কিছুর আমি লক্ষ্য করেছি নানা মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনি সব কিছুর নিয়ে সোচ্চার ছিলেন। কিন্তু আমার প্রশ্ন যে আপনার এই যে বিশ্ব পরিমণ্ডলে যে খ্যাতি, পরিচিতি, সেই সব রেখে আপনি যে দায়িত্ব বাংলাদেশে এসে যুক্তরাষ্ট্র ছেড়ে নিলেন, কারণটা কি? দায়িত্ববোধ থেকে, এক অর্থে এই কৃতজ্ঞতা বলতে পারেন। আমি মনে করেছি এটা আমার নৈতিক কর্তব্য, এই কারণে যে বাংলাদেশের গত ধরুন 52 বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, চেষ্টা তৈরি হয়েছে কিসের? গণতন্ত্রের। অংশগ্রহণমূলক একটা রাজনীতি চাই, অংশগ্রহণমূলক একটা প্রশাসন ব্যবস্থা চাই। মানুষ চান, চেষ্টা করেন, সংগ্রাম করেন, নির্বাচনে ভোট দেন বিভিন্নভাবে। এই আকাঙ্ক্ষা তার সবচেয়ে বড় মূর্ত প্রকাশ আমরা দেখতে পেয়েছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, লড়াই করেছেন। তো তারা এই কাজটি করতে পেরেছেন। আমি এখানে ছিলাম না, কিন্তু আমি আমার মতো করে যতটা সম্ভব যুক্ত থাকতে চেষ্টা করেছি, অবদান রাখার চেষ্টা করেছি। তারপর আমার কাছে এই অনুরোধটা বলেন, সুযোগ বলেন, এই আন্দোলন বাংলাদেশের প্রেক্ষিত এর বাইরেও তো আপনি নানা ধরনের কাজ করছেন, একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি কাজ করছিলেন। তারপরেও কেন মানে এই জায়গাটিতে মনে হলো এটাকে নৈতিক কর্তব্য মনে হয়েছে আমার কাছে, এই সুযোগ আমার কাছে মনে হয়েছে আসবে না, আমার ব্যক্তির জন্য নয়, ব্যক্তিগতভাবে দেশের প্রতি এক ধরনের ঋণ শোধ। এই ঋণ তো অপরিশুদ্ধ, দেশের ঋণ তো শোধ হয় না, মানে শোধের চেষ্টা করা যায় আর কি। তো সেই ঋণ বলতে পারেন আমার সবচেয়ে বড় ঋণ। আমার কাছে যেটা মনে হয়, দীর্ঘদিন ধরে মানুষ যে গণতন্ত্রের সংগ্রাম করেছেন, যারা প্রাণ দিয়েছেন, আমার ঋণ তাদের কাছে। আমার ঋণ হচ্ছে যারা প্রাণ দিলেন জুলাইয়ের অভ্যুত্থানে, তাদের কাছে, যারা আহত হয়েছেন, যারা সংগ্রাম করেছেন। সেই জায়গার থেকে আমার কাছে নৈতিক কর্তব্য মনে হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আপনি গবেষণা ইত্যাদি, হ্যাঁ, সেগুলি সরিয়ে রেখে আসতে হয়েছে। কাজের ক্ষেত্রেও এক অর্থে ভিন্নভাবে প্রভাবিত হয়েছে, আবার যুক্ত, কারণ এতদিন ধরে আমি বলার চেষ্টা করেছি যে এই আকাঙ্ক্ষাগুলো আছে। এখন এই সুযোগে আমি মানুষের সাথে আরও বেশি, এই যে ধরুন অংশীজনদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সুনির্দিষ্টভাবে তারা সংবিধানের কথা বলছেন, কিন্তু আসলে তারা চাইছেন কি, একটা নতুন বাংলাদেশ যে তারা গড়তে চাচ্ছেন, সেই বাংলাদেশ কীরকম হবে বলে তারা মনে করেন, এইটা জানার একটা সুযোগ হয়েছে, এটা বোঝার একটা সুযোগ হয়েছে। এবং তাদের এই আকাঙ্ক্ষাকে আমাদের কমিশন চেষ্টা করছে সেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে বাংলাদেশের যেটা ভবিষ্যৎ দিক নির্দেশনার কিছু সুপারিশ দেয়া।
শেষ পর্যন্ত এই সুপারিশগুলো রাজনৈতিক দল সরকারের মধ্যে আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে কতটা অর্জিত হবে সেটা দেখা দেবে, কোথায় কোথায় ঐকমত্য তৈরি করা যায়, কিভাবে অগ্রসর, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হওয়া যায়। ফলে আমি এটাকে খুব ব্যক্তিগতভাবে দেখি না ছিল। আমার জন্য মনে হয়েছে যে এই জায়গায় একটা ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে, এক ধরনের ঋণ বলতে পারেন, নৈতিক কর্তব্যবোধ বলতে পারেন। মনে হয়েছে এটা যদি যুক্ত থাকতে পারি আমি, এটা আমার জন্যই একটা বড় রকমের অর্জন, একটা মানে আমি যেভাবে হোক কন্ট্রিবিউট করতে পারলাম। ফলে ওই যে গবেষণা এগুলিতে ফিরে যাওয়ার ইচ্ছা তো আছে, অবশ্যই ফিরে যাব, এটা তো এখনকার কাজ, এই কাজ শেষ হলে ফিরে যাব। এবং আপনি কমিশন প্রধান হবার আগেই এই অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে একটা সংবাদ সম্মেলনে আপনি সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলেন, যে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে সংবিধান পুনর্লিখন দরকার, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়া, আপনাদের কার্যক্রম যেগুলো আপনারা নিয়েছেন সেগুলোর ভিত্তিতে নানা রকমের সমালোচনাও কিন্তু তৈরি হয়েছে। আপনি অন্যান্য সংস্কার কমিশনগুলোর চেয়ে সবচেয়ে বেশি নজর সংবিধান সংস্কার কমিশনের দিকে সবার ছিল। আপনার অংশীদারদের সঙ্গে কথা বলেছেন, সেখানেও সবার পার্টিসিপেশনও ছিল। আবার একই সঙ্গে নানা রকমের বিতর্ক তুলবার বিতর্কের আবহ আমরা দেখেছি। আপনি কিভাবে নিয়েছেন সেটাকে, বা আপনার কাছে কী মনে হচ্ছে? সংবিধান সংস্কার কমিশন নিয়ে যে আগ্রহ, সে আগ্রহটাকে আমি ইতিবাচক বলে নিয়েছি। এটা আমার ব্যক্তিগত বিষয় বলে আমি বিবেচনা করিনি। বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক দলিল হিসেবে সংবিধানকে বিবেচনা করেছেন, মনে করেছেন তাদের বক্তব্য আছে, মনে করেছেন যে এই বিষয়ে তাদের কিছু দাবি আছে, প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে, ফলে তারা নজর রেখেছেন। এই নজরদারিটা জরুরি ছিল। দেখুন, বাংলাদেশের 52 বছরের যে সংবিধান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এইভাবে যুক্ত করে মানুষকে, সেটা 72-এর সংবিধানও তো লেখা হয়নি, তাই না? কিংবা ধরুন পরবর্তী সময়ে যেসব সংশোধনী হয়েছে তার মধ্যে গণভোট হয়েছে, যেমন ধরুন দ্বাদশ সংশোধনীর ক্ষেত্রে তো গণভোট হয়েছে, পরবর্তী সময় আমরা ত্রয়োদশ বা পঞ্চদশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। তার মানেটা কি? আসলে কি ম্যান্ডেট ছিল? আপনি ধরুন চতুর্থ সংশোধনী যখন করা হয়, সেটা তো সামগ্রিকভাবে আমার বিবেচনা এটা পুনর্লিখন। 72-এর সংবিধান আর 75-এর জানুয়ারির সংবিধান এক সংবিধান নয়। তো তাহলে কিন্তু এটা ম্যান্ডেট ছিল না। তাহলে আপনি বলতে পারবেন আজকে ম্যান্ডেটটা কোথায়? আজকের ম্যান্ডেটটা হচ্ছে সংগ্রামের মধ্যে, আজকের ম্যান্ডেটটা হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্যে, যে তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছেন। ফলে এই যে আপনি বললেন যে এক ধরনের আলোচনা আছে, বিতর্ক আছে, কথাবার্তা আছে, সেটা ভালো, সেটা অত্যন্ত ভালো। এই কারণে মানুষ তাহলে লক্ষ্য করছেন, শুধু আমরা কি করছি তা না, তারা লক্ষ্য করছেন যে এই যে সংবিধানের ব্যাপারে তারা দেখতে চান যে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের উপর এক ধরনের গণমাধ্যমের নজরদারি, সেটাকে আমি খুব ইতিবাচক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি যতটা সম্ভব তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণটা কি? কারণ এটা তো 9 জনের একটা কমিশনের বিষয় না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের বিষয়। তার মধ্যে যতজন মানুষ পারছেন, ধরুন আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি 50,000 মানুষ তাতে রিয়্যাক্ট করবেন, এটা কিন্তু আমরা ভাবিনি। তাদের পরামর্শ বা তারা পরামর্শ দিচ্ছেন, তারা পরামর্শ দিচ্ছে, কেউ কেউ সম্পূর্ণ সংবিধান তাদের মতো করে সংশোধনী করে পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। তার মানে হচ্ছে কতটা সময় দিয়েছে দেখুন। এটা একজন দুজন, অনেকে দিয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন। তো অংশীজনদের কাছে যখন আমরা বলেছি আসুন কথা বলি, আমরা শুনি আপনাদের কাছে, তারা সোৎসাহে সাড়া দিয়েছেন। 3 সপ্তাহ ধরে আমরা এই রকম সংগঠনগুলোর সাথে যখন কথা বলেছি, সব মিলে প্রায় 99 জন প্রতিনিধি আমাদের সাথে কথা বলেছেন, তারা তাদের লিখিত বক্তব্য দিয়েছেন। রাজনীতিবিদদের কাছে যখন আমরা দলের কাছে বলেছি, তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তার মানে হচ্ছে যে সকলের এই আগ্রহটা আছে। ফলে এই যে আলোচনা, এই আলোচনাকে আমি ব্যক্তিগত আলোচনা বলে মনেই হয়নি, যে যেহেতু সবার অংশগ্রহণ আছে, যত বিতর্কই করুক না কেন সবাই এর মধ্যে পার্টিসিপেট করেছে। কারণ হচ্ছে এটা তাদের জিনিস, এ দলিল এই দেশের, এই মানুষের, এই রাষ্ট্রের দলিল। এমন কোনো সংগঠন বা ব্যক্তিবর্গ কি আছেন যাদেরকে আপনি প্রত্যাশা করেছেন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হোক বা তাদের পরামর্শ আপনি পাননি, আপনারা পাননি কমিশন?
আমি এইভাবে বলবো না জিল্লুর, আমি বলবো যে অংশগ্রহণের যে মাত্রা আমরা দেখতে পেয়েছি সেটা তাতে এখন ধরুন দু একজন হয়তো ব্যক্তিগত কারণে সময়ের অভাবে বিভিন্ন সময় নাও যুক্ত হতে পারে। আপনি বলছেন যে এটা 18 কোটি মানুষের দলিল, এবং আপনি এটা বলছেন যে যারা সংগ্রামে অংশ নিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য কাজ করছেন আপনারা। এটা কি যদি কেউ বলেন সেটা কি খুব বেশি অত্যুক্তি হবে, বা এটা কেউ বলতে পারেন কিনা, বলবার সুযোগ তৈরি হয়েছে কিনা ইতিমধ্যেই, যার দায় হয়তো আপনার বা কমিশনের নেই, সেটা হচ্ছে যে সরকারের ভেতরে আছেন বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কেউ ইতিমধ্যেই সংবিধান, বাংলাদেশের অতীত, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিছু কিছু ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছেন। আপনার কেউ কি আপনাদের কমিশনের কার্যক্রমের সঙ্গে সেটাকে মিলিয়ে ফেলতে পারেন বলে আপনি মনে হয় না আপনারা তার থেকে বাইরে আছেন? আমরা বাইরে আছি, আমরা একটা স্বাধীন কমিশন হিসেবে কাজ করছি। আমরা 9 জন মিলে যে আলোচনাগুলি করছি এর মধ্যে ধরুন মানে সংবিধান নিয়ে দীর্ঘদিন ধরে, এই কারণেই করলাম যে সরকারের ভেতরে থাকা বা সরকারের সংশ্লিষ্ট কেউ কেউ কিছু ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, এবং আপনাদের কমিশনটা সরকার গঠন করেছে, সে কারণে আমি বলছি যে সেখানে কোনো প্রভাব বিস্তারের কোনো সুযোগ আছে কিনা, বা কেউ সেরকম অভিযোগ আনতে পারেন কিনা বলে। না, এই অভিযোগটা সঠিক হবে না। কারণ হচ্ছে যে যারা বলছেন তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে বলছেন, তাদের তো বলার অধিকার আছে, তাই না? নাগরিক হিসেবে তাদের বলার অধিকার আছে, রাজনীতিতে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আছে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকার কারণে বলার অধিকার তাদের আছে। তাহলে সবারই আছে। যারা যারা মানে ধরুন যাদের কথা আপনি উল্লেখ করছেন, সরকারের সংশ্লিষ্ট, সরকারের ভেতরে, এর বাইরে যারা আছে তারা কি বলছেন না? বলছেন। বলার জন্যই তো এত রক্তপাত, এত প্রাণনাশ, তো বলার জন্যই তো, বলতে তো দিতে হবে। এবং দিতে হবে মানে এটা তার অধিকারটা আছে, তার সবসময়ই ছিল, অধিকারটা লুণ্ঠিত হয়েছিল, এখন ফিরে পাবার জন্য যে প্রক্রিয়া, সেটা এখন আমরা কথা বলতে পারছি, সকলে কথা বলছে, বলতে দিই। আমি যেটা বলি সেটা হচ্ছে তাহলে কি আমাদের উপর প্রভাব বিস্তার করবে? না, আমাদের উপর প্রভাব বিস্তার করবে না। এই কারণে যে তারা প্রত্যক্ষভাবে আমাদেরকে তো বলছেন না যে এটা করুন, এটা তারা বলছেন না। আমাদের এই পর্যন্ত তারা তাদের বক্তব্য অন্যরাও দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এইরকম থাকতে হবে সংবিধান, ওইটা করা যাবে, এইটা ধরা যাবে না, ওইটা ছোঁয়া যাবে না। আমি সেটাকে দেখুন, পুরো প্রক্রিয়াটাকে যেগুলো আমি খুব ইতিবাচকভাবে দেখি, প্রত্যেকে বলছেন কথা, তারা তো এমন ভাবতে পারতেন যে এটা তাদের বিষয় নয়, তারা কিন্তু ভাবছে না। আর দ্বিতীয় যে কারণে আমি বলছি যে প্রভাব বিস্তার করবে না, সেটা হচ্ছে একটা সংবিধান কালকের জন্য তৈরি হয় না। একটা সংবিধানের যে সুপারিশগুলি আমরা তৈরি করছি সেটা কিন্তু আগামীকালের বিবেচনার থেকে নয়। আগামী মানে ধরুন 5 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে নির্বাচন হবে, সেটা নিয়ে আমরা কতগুলি লক্ষ্য নির্ধারণ করেছি। সেই লক্ষ্যগুলি আমরা অর্জন করার চেষ্টা করছি সুপারিশের মধ্যে। সেটা কি? সেটা হলে বুঝতে মানে সহজতর হবে বোঝা। আমরা বলছি যে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জবাবদিহিতা আছে, জবাবদিহিতার প্রতিষ্ঠানগুলি তৈরি করতে হবে। আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেন ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয়। আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে গত 16 বছর ধরে আমরা দেখেছি যে একটা ব্যক্তিতান্ত্রিক মানে স্বৈরতন্ত্র। কিন্তু তারপরে আগেও যদি যান, বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, বিশেষত যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র রক্ষা করার কথা, সেগুলো অত্যন্ত দুর্বল ছিল। এই দুর্বলতা আজকের নয়। তাহলে চেষ্টাটা ছিল, এই দুর্বলতার মধ্যেও আমরা দেখতে পেয়েছি এই সুযোগটা সংবিধানই দিয়েছে, আপনি বহুবার বলেছেন। হ্যাঁ, এই সুযোগটা সংবিধানের মধ্যে আছে, একটা সংবিধানের মধ্যে দীর্ঘদিন ধরেই আছে। আসলে 72 সালের সংবিধান যেভাবে তৈরি হয়েছিল, পরবর্তী সময় যেভাবে তার চর্চা হয়েছে, এমনকি 17টা সংশোধনীর পরও আমরা যেটা দেখতে পাই, এটা বরং ক্রমাগতভাবে ক্ষমতার এককেন্দ্রীকরণ করেছে। তাহলে আমাদের লক্ষ্যটা কি? আমাদের সুপারিশের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে যেন ক্ষমতার এককেন্দ্রীকরণের পথগুলো বন্ধ হয়, জবাবদিহিতার জায়গাগুলো তৈরি হয়, যেন এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হয় যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা মানুষের অধিকারকে রক্ষা করবে। কারণ সংবিধান কিসের জন্য? একটা রাষ্ট্রের নাগরিকদের অধিকারটা যেন সে রক্ষা করতে পারে, এবং শাসন ব্যবস্থা যেন এমন না হয় যেখানে সে মনে করে এই শাসন ব্যবস্থা তার নেই। তাহলে তার একটা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার জন্য পথ দেখাতে হবে। সেই পথটা কে দেখায়? সেই পথটা দেখায় আসলে সংবিধান। তার থেকে আইন তৈরি হয়, সেই আইন প্রযুক্ত হয়, সেই আইন তৈরি করার জন্য হচ্ছে সংসদ, তাই না? সেই আইনের দ্বারা শাসন করার কথা হচ্ছে নির্বাহী বিভাগের। তাহলে আপনি দেখুন এই দিক নির্দেশনার জায়গাটাতে যেগুলো, সেই দুর্বলতাগুলোকে
আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, যে কারণে আমাদের কাজের প্রথম আমাদের যে টার্মস অফ রেফারেন্স, যেটা আমাদের সংস্কার কমিশনের প্রথম কথা ছিল যে পর্যালোচনা করতে হবে। আমরা সেটা করবার চেষ্টা করেছি এবং পর্যালোচনা বলতে বিদ্যমান সংবিধানের পর্যালোচনা। কিন্তু সেটাকে শুধুমাত্র আপনি বিদ্যমান সংবিধান দেখলে হবে না, কারণ হচ্ছে এর একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা কি বাংলাদেশের এই অঞ্চলে এই ভূখণ্ডের মানুষের কিন্তু দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দেশে জনগণ হয়ে ওঠে এবং সেটা কিন্তু 47 থেকে হয়েছে তা নয়, তার আগে আছে, তার সংগ্রামের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা আছে। তাহলে এইটা বুঝতে হবে যে আপনার সংবিধান ওই ধারাবাহিকতায় আসছে কিনা। 72-এর সংবিধানের প্রণয়নের মধ্যে সময় সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা কি দেখতে পাই যে এই সমালোচনাগুলো শেষ পর্যন্ত তখন যেগুলি আশঙ্কা হিসেবে বর্ণিত হয়েছিল সেগুলো শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে। এই জায়গাগুলো আমরা পর্যালোচনা করেছি। আমরা দেখতে চেয়েছি যে আসলে এখনকার সংবিধানের মধ্যে ক্ষমতার এককেন্দ্রীকরণের পদগুলি কোথায়। এর বাইরেও আমরা যেটা করেছি, অন্যান্য দেশের সংবিধানের সঙ্গে তুলনা করেছি। 120টা সংবিধান, বাংলাদেশ ছাড়া 120টা সংবিধানে আমরা দেখেছি প্রধান প্রধান বিষয়গুলো। আমরা কি এখন যদি বলেন 120টা সংবিধান আপনারা সকলে মিলে পড়ে ফেললেন? না, আমরা শুধু আমাদের একটা বিশাল গবেষক আছে, টিম আছে, তারা পড়ছেন, তারা দেখছেন। প্লাস হচ্ছে যেটা আমরাও দেখছি, কীভাবে দেখছি, কতগুলি মৌলিক বিষয়ের জায়গায়। আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। আমরা 120টা সংবিধানে দেখার চেষ্টা করলাম যে কোনো ব্যক্তির ছবি দেখানোর বিষয়টা, প্রদর্শনের বিষয়টা কি সংবিধানে থাকে? আমি আপনাকে বলতে পারি কোথাও নেই, কোথাও নেই। কিংবা ধরুন অন্যান্য বিষয়গুলো আর কি, যে বাইক্যামেরাল পার্লামেন্ট কতগুলো জায়গায় আছে, কিংবা ধরুন মানে নাগরিকদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে কী কী ধরনের ব্যবস্থা আছে। তো এইভাবে আমরা পর্যালোচনাটা করেছি। এরপরে এসেছে সুপারিশ। তো সুপারিশ কে করবে? সুপারিশ কমিশন করবে, কিন্তু কমিশনের পূর্বধারণা থেকে করবে না। আমরা সেই জন্য অংশীজনদের সাথে কথা বলেছি। সো আমাদের একটু ধারণা দিবেন, আপনি ইতিমধ্যেই কিছু কিছু বিষয় বলেছেন, যেমন ওয়েবসাইটের কথা বলেছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা, পলিটিক্যাল পার্টিগুলোর কি কি তথ্য উপাত্ত, এই যে 120টা সংবিধান পর্যালোচনা করুন, এর বাইরে আর কিছু আছে যেগুলো আমরা যেমন যেটা আমি পুরো প্রসিজিওরের জায়গাটা হচ্ছে আমরা দুইভাবে কাজটা ভাগ করেছি। প্রথম হচ্ছে পর্যালোচনার অংশটা। পর্যালোচনার অংশটাকে আমরা দেখেছি দুটো উপাদান হিসেবে। এক নম্বর হচ্ছে একটা ঐতিহাসিক ভিত্তি আছে। বাংলাদেশ অকস্মাৎ তৈরি হয়নি, বাংলাদেশের মানুষ অকস্মাৎ আসেনি, তার আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি হয়েছে এবং তার একটা সাংবিধানিক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। ধরুন আপনি যদি ব্রিটিশ আমলেও চলে যান, 1935-এর অ্যাক্টের মধ্যে, ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে, কিংবা 47-এ, তারও আগে আছে এই দেশের মানুষের সংগ্রামের ইতিহাসটা। এই সংগ্রামের ইতিহাসটা আমাদেরকে দেখতে হয়েছে। পাশাপাশি যেটা সাংবিধানিক ব্যবস্থা, এর যখন সংবিধানটা তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে তা নিয়ে কী সমালোচনা ছিল, কী কী দুর্বলতা থেকে গেল। তারপরে আমরা দেখেছি যে গত 52 বছর এটা কীভাবে অগ্রসর হয়েছে এবং কী কী ত্রুটির জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। এইটা হচ্ছে একটা কাজ, আমাদের প্রথম কাজ। এক অর্থে বলতে পারেন এটা ব্যাকগ্রাউন্ডের কাজ। আমাদের টিওআর আছে, কিন্তু এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি আমরা। তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে তাহলে অংশীজনদের কাছে যেতে হবে। প্রথম আমরা ওয়েবসাইট দিয়ে তৈরি করলাম, যে তখন একটু ওভারওয়েলমিং, কিন্তু পাশাপাশি ধরুন সিভিল সোসাইটিতে যারা আছেন, সংবিধান নিয়ে যারা কাজ করেছেন, যারা বিচারপতির দায়িত্ব পালন করেছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আসুন লিখিতভাবে বক্তব্য দিন। তারা দিয়েছেন। তারপরে আমরা যেটা করেছি পাশাপাশি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে বলেছি এবং রাজনৈতিক দলগুলোর কাছে যখন আমরা বলেছি, যেমন ধরুন আমরা সব মিলে 25টা রাজনৈতিক দল এবং 3টা জোটের কাছ থেকে আমরা অনুরোধ করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে পাওয়া গেছে। এর বাইরেও 6টি দল যাদের কাছে অনুরোধ তারা দিয়েছেন, এগুলো ইমেইলে দিয়েছেন, এসে দিয়েছেন, তাই তো। ব্যক্তি হিসেবে অসংখ্য মানুষ আমাদের কাছে এগুলো দিয়েছেন। তো এগুলোর পাশাপাশি আমরা যখন অংশীজনদের সাথে কথা বলেছি, সেগুলো আমরা রেকর্ড করেছি। কী কারণে? এগুলো হিস্টোরিক্যাল ডকুমেন্ট, তারা কী বলছেন। আমরা এই প্রক্রিয়ার মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, যে কি প্রক্রিয়াটা হচ্ছে যে হ্যাঁ 50,000 লোকজন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আমরা অংশীজনদের কাছে যাচ্ছি বটে, কিন্তু সকলের মত কি থাকলো? আমরা কি করে মেথোডোলজিক্যালি বলবো যে সকলের মত আমরা নিয়েছি? আমরা একটা সার্ভে করলাম, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে বললাম যে আসেন আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমাদের হয়ে একটা সার্ভে করুন। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের 64টা জেলায় 18 থেকে 75 বছর বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে হাউজহোল্ড সার্ভেটা করলাম এবং সেখানে 45,900-র বেশি হাউজহোল্ড আমরা সার্ভে করলাম এবং সেটা যেহেতু জনসংখ্যার অনুপাতে
তার ডেমোগ্রাফি কি সেটা। ফলে আমরা আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি সলিডলি আমাদেরকে একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছে। এই জায়গাগুলো প্লাস হচ্ছে আমরা অনলাইন কমিশনের সাথে কথা বলছি, যেমন ধরেন নির্বাচন সংস্কার কিংবা ধরুন জুডিশিয়ারি, এদের সাথে আমরা কথা বলেছি। তো এগুলি হচ্ছে আমাদের তথ্য উপাত্ত, এগুলিকে আমরা ইসে করেছি। আমরা যেটা আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, সেটা হচ্ছে আমরা যখন প্রতিবেদনটা জমা দেব, আমরা এই সারাংশগুলো দেব, কোথাও কোথাও আমরা সবিস্তারেই দেব। এটা জনগণের সম্পদে পরিণত হয়েছে। এখন সেটা আমি মনে করি, আমাদের কমিশন মনে করে এটা পাবলিক হওয়া উচিত, কিন্তু সিদ্ধান্তটা ইন্টারিম গভর্নমেন্টের, যেগুলো তারা পাবলিক করবেন। আপনারা যেসব ইনফরমেশন গ্যাদার করেছেন সেগুলো আপনারা আমরা দেব, আমরা করতে চাই। একটা বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে 53 বছরে কতগুলো বিষয় খুব সেন্সিটিভ বিষয়, সেটা 71 থেকে শুরু করে সেই 72-এর সংবিধান, যখন আপনি বলেন যে সংবিধানের মধ্যেই এই বিষয়গুলো আছে এবং এই 17টি সংশোধনীর মধ্য দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস উপাদান এই সংবিধানের মধ্যে ঢুকেছে। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনাদের প্রস্তাবনাটা এটা সংশোধন হোক, নতুনভাবে লিখন হোক, সেটা তো পরের সিদ্ধান্ত, কিন্তু প্রস্তাবনাটা কিভাবে আসছে, সেই সব সেন্সিটিভ ইস্যুসগুলোকে আপনারা কিভাবে দেখবার চেষ্টা করেছেন? আমি জানি যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আছে, অনেকে হয়তো নিজেরা সেগুলোকে সংবিধানে ঢুকিয়েছেন, এখন হয়তো সেখান থেকে সরতেও পারেন না। অনেকে আমরা দেখেছি কোনো কোনো ইস্যুতে একমত নন, কিন্তু সেগুলোতে তারা ক্ষমতায় থেকেও হাত দেননি সংবিধান পরিবর্তন করবার সুযোগ থাকা সত্ত্বেও। সো স্বাধীন কমিশন হিসেবে এবং নতুন করে যখন এই পুরো বিষয়টাকে বিবেচনা করছেন আপনারা সবার সঙ্গে, আপনারা কীভাবে নিচ্ছেন? আমরা দেখছি এইভাবে যে এটা রাজনৈতিক বাস্তবতাটা আপনাকে বিবেচনা করতে হবে, কারণ এই সংবিধানের যে পরামর্শ আমরা দেবো, এটা তো এই বাস্তবতা, এই বাংলাদেশ, আজকের বাংলাদেশ কিন্তু একটা স্বপ্নেরও বাংলাদেশ। আমি তো ভবিষ্যৎটাও দেখতে চাইব, কারণ আমরা তো এই জায়গায় দাঁড়িয়ে থাকবো না, এই জনগোষ্ঠী, এই দেশ, এই রাষ্ট্র এখানে দাঁড়িয়ে থাকবে না, তাকে সামনের দিকে দেখতে হবে। আমরা সেইভাবে বিবেচনা করছি যে এটা একটা বাস্তবতা, পাশাপাশি একটা স্বপ্নেরও জায়গা। এটা দুটার মধ্যে কিন্তু আবার এক ধরনের ভারসাম্য তৈরি করতে হবে, আমরা সেই জায়গাটায় যেতে চাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে চাচ্ছি ঐতিহাসিকভাবে এগুলোর ব্যাপারে শুধু রাজনৈতিক দল না, জনগোষ্ঠীর অবস্থানটা কি সেটাও আমরা বিবেচনা করছি। পাশাপাশি আমাদেরকে দেখতে হচ্ছে যে আমরা যে ধরনের সংবিধানের পরামর্শ দিচ্ছি, সুপারিশ দিচ্ছি, তার সঙ্গে কি সঙ্গতিপূর্ণ সেটাও আমাদেরকে দেখতে হচ্ছে। তো অনেকগুলি বিবেচনা, একদিকে হচ্ছে আপনার অংশীজনরা আমাদের কি বলছে, অন্যদিকে হচ্ছে যে এই জনগোষ্ঠীর দীর্ঘদিনের ইতিহাস, রাজনীতির ইতিহাস, বর্তমান রাজনৈতিক বাস্তবতা সব মিলে আমাকে বিবেচনা করতে হবে যে এই প্রস্তাবটা আমি দিচ্ছি, এই সুপারিশটা আমরা করছি, আবার একটা সামঞ্জস্য থাকতে হবে। ধরুন বিচার বিভাগ সম্পর্কে, নির্বাহী বিভাগ সম্পর্কে, কিংবা ধরুন আইনসভা সংক্রান্ত এই যে জিনিসগুলো, এগুলোকে তো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনার রাজনৈতিক একটা আদর্শিক ভিত্তিও তো থাকবে এই সংবিধানে, সব সংবিধানেরই থাকে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। আপনারা রিপোর্ট কবে দিচ্ছেন? আমরা 15 তারিখ দেওয়ার, মানে আমাদের জন্য নির্ধারিত তারিখ হচ্ছে 15 তারিখ, আমরা আশা করছি যে দিতে পারবো। এখন যে অবস্থায় রিপোর্টটা কিভাবে আপনারা দিচ্ছেন, আমি বুঝতে চাইছি যে আপনারা কি সংবিধান একটা তৈরি করে দিচ্ছেন, নাকি ফরম্যাটটা কি হচ্ছে? ফরম্যাটটা হচ্ছে আসলে আমরা সংবিধান তৈরি করে দিচ্ছি না, কারণ সংবিধান ড্রাফট করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি এবং সেটা সঠিকও হতো না আমার বিবেচনায়। আমাকে যদি বলতেন যে একটা ড্রাফট করে দিন, তাহলে মানে এই কমিশন হিসেবে তার ড্রাফট করার থাকতো কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। আমাদেরকে যেটা বলা হয়েছে সুপারিশ দিতে, তো আমরা আসলে যেটা আমি আগেও বলেছি, আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা কি কি লক্ষ্য অর্জন করতে চাই। আমরা ক্ষমতার ভারসাম্য অর্জন করতে চাই, আমরা জবাবদিহির ব্যবস্থা অর্জন করতে চাই। এইগুলিকে, এই ধরনের যে লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্যগুলোর সামনে রেখে আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি সংবিধানের কোথায় কি ধরনের মানে সংস্কার করা প্রয়োজন। এখন আপনি একটা প্রশ্ন যদি বলেন, আমি জানি এরপরে আপনার দর্শকরা তো বলবেন এই সংস্কার বললেন, সংশোধন তো বললেন না, সংযোজন তো বললেন না, বিযোজন হবে কিনা বললেন না, পুনর্লিখন হবে কিনা বললেন না। এই দায়িত্বটা রাজনীতিবিদদের। ওনারা কি সংশোধন করে এটা করতে পারবেন? ওনারা কি সংযোজন করবেন? কোথাও কোথাও সংযোজন হতে হবে, তাই না? সংযোজন হতে হবে, কোথাও কোথাও পুনরায় লিখিত হতেও হবে। আমি একটা উদাহরণ দিই, মানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা এক জায়গায় বলা হচ্ছে, অন্য জায়গায় সেটা আর থাকছে না।
তো এখন যদি আপনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চান, তাহলে একটা কিছু নতুন কিছু তো লিখতে হবে আপনাকে, তাই না? এটা তো আপনি এর মধ্যে 2 লাইন ঠিক করে আপনি পারবেন না, পারা যায় না। তাহলে ওইখানে এটা করতে হবে। আবার কোথাও কি 2 লাইন ঠিক করে করা যাবে, দুটো শব্দ বদল করে? হতেও পারে 2-একটা জায়গায়। সব মিলে এটাকে এই বিতর্কের মধ্যে না গিয়ে, যেটা সংশোধন না সংযোজন না বিযোজন না পুনর্লিখন, আপনি আমার ব্যক্তিগত অভিমতের কথা বলছিলেন, তো এটা হচ্ছে ধরুন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি বোঝার চেষ্টার দিক থেকে, তদুপরি বিশ্বের অন্যান্য সংবিধান, তার রাজনীতি, এগুলি থেকে আমার যেটা মনে হয়েছে, গবেষক হিসেবে যেটা আমার মনে হয়েছে, যে এইটা এমন অবস্থায় আছে যেটা সহজতর হবে পুনর্লিখন করা। এটা আমার মনে হচ্ছে, এটা ব্যক্তিগত মত। আমি যখন কমিশনে যাই, শুনলাম যে ইকুয়েডরে 4 বছর না কয়েক বছর পর পর, 4 বা 5 বছর পর পর বা 9 বছর পর পর সংবিধান নতুন করে তারা একেবারে রিরাইট করে। এটা হতে পারে, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে। মানে তো সেই ক্ষেত্রে যেটা এক্সকিউজ মি, সেক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য, যে সেটা হচ্ছে যে আপনি একটা সংবিধান তো একটা লিভিং ডকুমেন্ট, এটা তো সিক্রেট ডকুমেন্ট, এটা ডিভাইন ডকুমেন্ট, এটা পাবলিকের অ্যাসপিরেশনের রিফ্লেকশন, যে জাতি, যে রাষ্ট্র কোথায় যেতে চায়, তার লক্ষ্যটা কী। পরিবর্তনশীল বিশ্বে তার বিভিন্ন ছোটোখাটো জিনিসও পরিবর্তন করতে হতে পারে, আবার অনেক বড় রকমের পরিবর্তন, কারণ একটা দেশ তো পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা যখন হয়েছে, সাউথ আফ্রিকা একটা বড় পরিবর্তনের পরে কী হয়েছে, তাকে কনস্টিটিউশন রিরাইট করতে হয়েছে। রোয়ান্ডার ক্ষেত্রে কী হয়েছে, একটা নতুন কনস্টিটিউশন আপনাকে লিখতে হয়েছে। ইস্ট টিমরের ক্ষেত্রে কী হয়েছে, আপনাকে একটা নতুন সংবিধান লিখতে হয়েছে। তো এটা তো প্রয়োজন হয়, এটা তো এমন কিছু না যেটার ধরাই যাবে না, একবার লেখা হয়ে গেছে। তো ফলে ওই বিবেচনার থেকে এটা হচ্ছে আমার ব্যক্তিগত। কিন্তু আমি যখন কমিশনের দায়িত্ব নেই, আমি তো একা নই, 9 জন, শুধু আমি 9 জন না, বাংলাদেশের মানুষ, তার এই যে অংশীজনেরা, তারা কি চান এখন, এবং সরকার তার টার্মস অফ রেফারেন্স কি আপনার কমিশনের জন্য? আমার জন্য সেটা আমাকে তো বলা হয়নি যে এটা পুনর্লিখন করবে, কিন্তু আমরা সংস্কার কথাটার যে ডেফিনেশন, আমরা 3রা নভেম্বর একটা সংবাদ সম্মেলন এটা ব্যাখ্যা করেছিলাম, আমরা সব অপশন নিয়ে বসেছি। আপনারা একটাই ডকুমেন্ট সাবমিট করবেন? আমরা যে ডকুমেন্ট সাবমিট করবো এখন পর্যন্ত যে পরিকল্পনা, সেটা হচ্ছে আমাদের মূল রিপোর্ট একটা, যেখানে আমরা যে করব যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা তো হচ্ছে যে পর্যালোচনার পার্ট, ওইটা আমরা ব্যাখ্যা করব। তারপরে রেকমেন্ডেশনের অংশটাকে আমরা দুটো ভাগ করছি। একটা হচ্ছে আমরা স্পেসিফিক রেকমেন্ডেশনগুলো দিচ্ছি, বিচার বিভাগের ব্যাপারে কি, নির্বাহী বিভাগের ব্যাপারে, পুরনো সংবিধানের ধারা ধরে ধরে নয় না, আমরা এভাবে ধারা ধরে আমরা বলতে চাচ্ছি যে বিচার বিভাগে বিচার বিভাগে এই জিনিস। তো আপনি এটা যখন বলছেন, তখন এক অর্থে আপনি দেখতে পাচ্ছেন রেফারেন্সগুলো আপনি, কারণ একটা এক্সিস্টিং ডকুমেন্টসের আমরা রেফারেন্সটা দিচ্ছি কোথায়, যে যদি এটা আপনি করতে চান, তাহলে আপনাকে কোন কোন অনুচ্ছেদগুলো পড়তে হবে, পরে কি করবেন সেটা আপনি বুঝুন। আপনি রাজনৈতিক শক্তি হিসেবে অন্তর্বর্তী সরকার, জনগণ বুঝবে। আর এটা হচ্ছে আরেকটা অংশ থাকছে আমাদের রিপোর্টে, সেটা হচ্ছে জাস্টিফিকেশন, মানে আমাদের যৌক্তিকতাগুলো। এই যে আমরা বললাম, ধরুন আমরা বলছি যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিকেন্দ্রীকৃত হওয়া দরকার, তো একটা জাস্টিফিকেশন। আমরা তো অকস্মাৎ বলছি না, কমিশন অকস্মাৎ বলছে না, যারা আমাদেরকে সেটা বলেছেন যে আমরা চাই বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, তারা একটা যুক্তি দিয়ে বলেছেন, কিন্তু এই কারণে আমরা চাই, তাই তো? কিংবা ধরুন কেউ এসে বলছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই, নিশ্চয়ই তারা একটা কারণে বলে, তারা ব্যাখ্যা করেছেন, কিন্তু আমরাও সেটা বোঝার চেষ্টা করেছি। আমরা অন্যান্য দেশে দেখার চেষ্টা করেছি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেটা কীভাবে অপারেট করে, এটা কি আমাদের মতো দেশে তার কাঠামোটা কেমন হবে, এটা কার্যকর করা যায় কিভাবে। তাহলে আমরা থার্ড পার্ট হচ্ছে আমাদের জাস্টিফিকেশন। তো আপনার তারপরে যেগুলো আপনি বলেন কীরকম হবে, রিপোর্টের মূল খণ্ডটাই হবে এরকম। এই পর্যন্ত আমরা এইভাবেই ঠিক করেছি, আগামী কয়েকদিনে আশা করি সেটাকে সাজিয়ে তোলা যাবে আমরা। আর বাকি যেটা ধরুন সম্ভবত আমাদের অতিরিক্ত আরও 4টা খণ্ড হবে আর কি। এই 4টা খণ্ডে কী থাকবে, এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকবে। এই যে 50,000 লোক আমাদেরকে বললেন, তার একটা সারাংশ আমরা তুলে ধরব,
বিষয়, মানে প্রত্যেকটা বিষয় যারা বলেছেন যতদূর সম্ভব, এখন 50,000 সবটা তো তুলে দেওয়া যাবে না, কিন্তু যেটা পারা যাবে সবটা তুলে দেওয়া, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদেরকে যে দলিলটা দিয়েছেন, আমি মনে করি এটা জনগণের জানার অধিকার আছে এবং রাজনীতিবিদরাও নিশ্চয়ই সংযুক্তি হিসেবে, একদম সংযুক্তি হিসেবে। আমরা এই যে অংশীজনদেরকে অনুরোধ করলাম, ওনারা কষ্ট করে আসলেন, বিচার বিবেচনা করে মন্তব্য করলেন, সেগুলি ইতিহাসের দলিল, আমরা সেটাকে ট্রান্সক্রাইব করেছি, আমরা চাচ্ছি সেটা পাবলিক। এইগুলি হচ্ছে সার্ভে রিপোর্ট, হ্যাঁ, আর সার্ভে রিপোর্টটা থাকবে, সার্ভে রিপোর্টটা কমপ্লিটলি যে সার্ভেটা হয়েছে, তো সবগুলি আমরা চাচ্ছি। এগুলি হচ্ছে সাপোর্টিং। আপনি যদি আরও জানতে চান এই, এবং এগুলির পাবলিক ডকুমেন্টস করার ব্যাপারে আপনি হয়তো ভাবেন যে আমি একটু অবসেসড হয়ে গেছি পাবলিক ডকুমেন্টস নিয়ে। কারণ কি জানেন, এরকম ঐতিহাসিক মুহূর্ত আসে না। আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের মধ্যে আছি। 52 বছর আগে একটা সংবিধান প্রণীত হয়েছিল, সেটা কাটাছেঁড়া হয়েছে, ব্যক্তির প্রয়োজনে হয়েছে, কেউ বলবেন দেশের প্রয়োজনে হয়েছে। তো এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা মানুষ কি ভাবছে, সেটা এখন থেকে 5, 10, 50 বছর পরে আমাদেরকে বুঝতে হবে যে এই সময় মানুষ কি চেয়েছিল এই সংবিধানের কাছে। এইটা আমরা সৌভাগ্যবান যারা এই কমিশনে যুক্ত আছি। মানে আমি বলবো যে এক জন্মে এরকম সৌভাগ্যবান হওয়া খুব সহজ নয়, মানে সকলে হন না, জাতি হিসেবেও হয় না, কারণ এত বড় আত্মদানের মধ্য দিয়ে এরকম একটা মূর্তি একটা জাতি প্রতি বছর আসে না। ব্যক্তি হিসেবে আমরা সকলে যারা আমাদের কাছে কথা বলেছেন তারাও সৌভাগ্যবান, কারণ হচ্ছে তারা এই কথাটা বলবার সুযোগ পেলেন। আমরা সৌভাগ্যবান, আমরা শুনবার সুযোগ পেলাম এবং সকলকে জানাবার সুযোগ পেলাম। ওই অর্থে আমি বারবার ওই অবসেসড অবস্থায় বলতে থাকি, ডকুমেন্টসগুলি সবার কাছে। একটু আপনি আমাদেরকে ধারণা দিবেন যে কি কি ধরনের মৌলিক সুপারিশ আপনারা করছেন না, এবং আপনি মনে করেন যে যেগুলো আসলে হয় উচিত এবং এই যাত্রায় না হলে আসলে যারা আত্মত্যাগ করলেন, আত্মদান করলেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল হবে? অত কঠিন করে আমি বলবো না জিলুস। আর দুটো জিনিস এখানে, মানে একেবারে বিশ্বাসঘাতকতার শব্দটা আমি ব্যবহার করবো না, এই কারণে যে একটা জাতির অগ্রসরমান কোনো আত্মদান ব্যর্থ হয় না। আজকে যতটুকু অর্জন হয়েছে, ধরুন এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এর পিছনে কিন্তু গত 15 বছরের প্রতিটি সংগ্রাম আছে, এটা অস্বীকার করার কিছু নেই। ওইগুলি সফল হয়নি, কিন্তু ওগুলি তৈরি করেছে, সামান্য হলেও তৈরি করেছে, আকাঙ্ক্ষার অর্থে তৈরি করেছে, শক্তি হিসেবে তৈরি করেছে, এবং সেই জায়গায় এক সময় এসে এটার অভ্যুত্থান হয়েছে। তো আপনি যে বলেন যে কি কি করাই দরকার, সংবিধানের ক্ষেত্রে আমি যেটা মনে করি, এখানে আমি কমিশনের সাথে যেহেতু এটা নিয়ে আলাপ করিনি বা করতে আমাদের কথাও হয়েছে, এটা কিন্তু আপনি একটা ডকুমেন্ট, কারণ কি জানেন, এই যে এর পিসমিলের কোনো জায়গা নেই, আমি এইটুকু করবো ওইটুকু করবো না, জায়গাটা খুব কম, একেবারে নেই তা না, আবার খুবই কম। কারণ কি জানেন, আপনি বিচার বিভাগটাকে যদি এইভাবে সাজান যে এটাকে স্বাধীনভাবে অপারেট করতে হবে, তো তার স্বাধীনতাটা কোথা থেকে? নির্বাহী বিভাগ থেকে আসতে হবে। তো যে নির্বাহী বিভাগ থেকে তাহলে নির্বাহী বিভাগের একটা চরিত্র দাঁড়াবে যে এই সে করতে পারবে, এইটা পারবে না। ফলে আমি খুব পিসমিলে দেখি না যে এইটুকু করে আগানো যাবে। তাহলে এটা শুনে অনেকে একটু শঙ্কিত হয়ে পড়বেন, তাহলে কি সবটা করতে হবে, না হলে আমরা মানে আগাতে পারবো না। আমি তা মনে করি না। আমি মনে করি যে আপনার ঐকমত্যটা তৈরি করতে হবে যে আমরা এই করব, এই যে আমরা মানুষ, তার প্রতিনিধি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার তো দায়িত্বে আছেন। এখন আমি সবসময় বলি দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন বলি না, কারণ না একটা বিশেষ পরিস্থিতিতে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে অথবা দায়িত্ব দেওয়া হয়েছে, যেভাবে বলুন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে প্রথম জায়গা যেটা, সেটা হচ্ছে কতগুলো বেসিক প্রিন্সিপাল এগ্রিমেন্ট করতে হবে। আপনি যেটা বলছেন যে কী কী না করলে হবে না, এইটা বেসিক প্রিন্সিপালের জায়গাগুলো আপনাকে একমত হতে হবে। আমি কি এমন রাষ্ট্র চাই যার জবাবদিহিতা নেই? আমি কি এমন নির্বাহী ব্যবস্থা চাই যেখানে এক ব্যক্তির ক্ষমতা থাকবে? আমি কি এমন বিচার ব্যবস্থা চাই যেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিক লোকজনকে নিয়োগ করা হবে যারা বলবেন যে তারা দায়বদ্ধ রাজনীতিবিদ? এরকম বিচার না চাই। সেটা নিশ্চিত করবার জন্য কি সেটা নিশ্চিত করবেন, মানে কাঠামোগত বা অন্যান্য দিক থেকে কি ধরনের প্রস্তাবনা থাকছে, যেটা বলা সম্ভব আমি জানি না। আপনি
না, আমাদের ওইখানে নেই, আমাদের কমিশন থেকে কিন্তু এটা আমাদের টিওআরের মধ্যে নেই, আমাদের যে কিভাবে হবে এই কাজটা করবে হচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকারের যেমন ধরেন আমি প্রস্তাবনার অর্থে যাচ্ছি যে পার্লামেন্ট, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা একাধিকবার উচ্চারণ করছিলেন, অন্যদের সুপারিশ, সেটা কি আপনারা সুপারিশের মধ্যে রাখছেন কি না? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলোচনা হয়েছে, সেটা রাখছেন কি না? সেনাপ্রধান বারবার বলছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার, অন্য অনেকেও বলছেন। আমি যেহেতু তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন, সেই কারণেই এই কথাটা বললাম। এই ধরনের কি ধরনের প্রস্তাব? এই যে সুনির্দিষ্ট প্রস্তাবগুলি এখন আমি বলছি না, তার কারণ হচ্ছে একটু অপেক্ষা করুন, বেশি দিন একটু অপেক্ষা করুন। আর হচ্ছে কি, আমরা তো কাজটা গুছিয়ে তুলছি এই অর্থে যে খসড়াগুলি তৈরি হয়েছে, আমরা আবার এগুলি ফাইন টিউন করছি এই অর্থে যে আপনি একটা প্রস্তাব দিচ্ছেন বিচার বিভাগ সম্পর্কে, তাকে তো একটা সমন্বয় করতে হবে নির্বাহীর সাথে। আবার নির্বাহী বিভাগে একটা ক্ষমতা কাঠামোতে আপনার পরিবর্তন করছেন, সেটা তো আবার লেজিসলেটিভ বডির মধ্যে লেজিসলেটিভ সাথে রিফ্লেকশন থাকতে হবে। এই জায়গাটাতে আপনি যদি বলেন বড় কি ধরনের কথাবার্তা, প্রথম যেটা সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। এ বিষয়ে কোনো সংশয় সন্দেহের কোনো কারণ নেই। বাংলাদেশের যেই ক্ষমতা কাঠামোটা তৈরি হয়েছে সংবিধানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, দেখুন জিল্লুর 1983 সালে প্রকাশিত আমার বইয়ের একটা প্রবন্ধে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার পথ আছে সংবিধানের মধ্যে। এটা 83 সালের কথা। তার 10 বছর পরে এসে আমি আবার রিভিউ করলাম যে আমি যা বলেছিলাম তা কি ঠিক বুঝতে পেরেছিলাম। নিজের জন্যই আমি দেখলাম যে এটা আরও খারাপ হয়েছে। 91 মধ্যে দিয়ে আমরা অর্জন করেও দেখেছি। তো তাহলে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। আপনাকে ক্ষমতার ভারসাম্য কীভাবে তৈরি করবেন? এখন তার একভাবে করলেই কি হবে? ধরুন একটা ধারণা কি, ক্ষমতার ভারসাম্য হচ্ছে ধরুন আপনার আর আমার মধ্যে ক্ষমতা ভারসাম্য করতে হবে বলে ক্ষমতা ভাগ করে 70, 30, 50, 40, 60 একবার, সেভাবে হবে না। শুধু একভাবে হবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য প্রতিষ্ঠান তৈরি করতে হবে আপনাকে। প্রতিষ্ঠানগুলির জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। যে অর্থে আমি বলি যে এটা হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, দুই দিকেই করতে হবে। আপনি নির্বাচনী ব্যবস্থাটা যদি নিশ্চিত করতে না পারেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা না দেন, তাহলে আপনি কি করছেন? ক্ষমতার ভারসাম্যের প্রথম উপাদানটার মধ্যেই ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে? প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে, তাই তো? কিন্তু এই দেশে কি হয়েছে, আপনি 2011 সালের পরে গোটা নির্বাচনী ব্যবস্থাটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হলো কেন? একটা মাত্র কারণে, যাতে ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকে। তো তাহলে ওইটা রেস্টোর করতে হবে। আবার উপরের দিকে আপনি দেখুন যে রাষ্ট্রপতি আছে। রাষ্ট্রপতি কি? একজন প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই মন্তব্যটা করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার তো কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নেই। এইটা তো হতে পারে না, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা তাহলে কিছুটা রাষ্ট্রপতির হাতে দিতে হবে। আবার রাষ্ট্রপতি আছেন কোথায়? আইনসভার মধ্যে, তাই তো? তো আইনসভার মধ্যে তো প্রতিষ্ঠান তৈরি করতে হবে যাতে করে তাকে অ্যাকাউন্টেবল করা যায়। আর্টিকেল 70 যেই ব্যবস্থার মধ্যে আছে, সেখানে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করার কোনো জায়গা কিন্তু নাই। আপনি ভালো করে দেখুন 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীকে যে আপনি অপসারণ করবেন সেই ব্যবস্থা ছিল না, এখনো নাই। 52 বছর পরেও আপনি একটা সংবিধানের মধ্যে প্রধানমন্ত্রীকে অপসারণ করার ব্যবস্থা নাই। উল্টো ঘটনা আছে জিল্লুর। উল্টো ঘটনাটা কি? প্রধানমন্ত্রী চাইলে পুরো পার্লামেন্ট ভেঙে দিতে পারে। এখন আপনি বলবেন এটা তো ওয়েস্টমিনিস্টার স্টাইলে, তাই হওয়ার কথা না। একটা সামান্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্যাপ আছে। গ্যাপটা কি আপনাকে আমি বলি। এটা ভারতে হয়েছে। আমার স্মৃতি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে, দুবার হয়েছে। সেটা কি? যদি একটা বড় দল, যার নেতা মনে করেন যে তার প্রতি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেই, তখন তিনি গিয়ে বললে প্রেসিডেন্ট পার্লামেন্টে ভেঙে দেন। এটি হচ্ছে জায়গা। কিন্তু আসলে কি করার কথা? আসলে করার কথা হচ্ছে যে উনি যদি না পারেন, তাহলে রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতা থাকা উচিত যে তিনি অন্যদের জিজ্ঞাসা করবেন। সেটা তার ওই একই দলেরও হতে পারে। কিন্তু আপনি ব্রিটেনে দেখুন, কনজারভেটিভ পার্টির নেতা চেঞ্জ হয়, কনজারভেটিভ ক্ষমতা থেকে যায় না। কারণ ওইটি যেতে হলে নির্বাচনে যেতে হবে। কারণ তার দল বলছে
যে আমরা ক্ষমতায় থাকতে চাই, কিন্তু এই নেতৃত্ব সঠিকভাবে আমাদেরকে পরিচালিত করছে না। আপনি বাংলাদেশের সংবিধানে কোথায় আছে বলুন আমাকে? এটা নেই। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলি তো আপনাকে তৈরি করতে হবে। সেইগুলি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা। সেই জন্য আপনার যে বড় জায়গাগুলোকে ক্ষমতার ভারসাম্য, অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। এটা বাংলাদেশের মানুষকে, আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করুন, সে বলবে ক্ষমতার ভারসাম্য চাই আমি। বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায়, যেমন ধরুন এই যে এক ব্যক্তির হাতে ক্ষমতার এককেন্দ্রীকরণ ঘটার একটা উপাদান কি, বারবার প্রধানমন্ত্রী হওয়া যায়, বারবার প্রধানমন্ত্রী হওয়া যায়। এবং এই যে বারবার প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা বিধান করতে গিয়ে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হলো। কারণটা কি? আমি থাকবো। দেখুন এই যে 16 বছরে তৎকালীন ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা প্রকাশ্যে বলেছেন, যতদিন শেখ হাসিনা জীবিত আছেন ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। বিবেচনা করুন, তিনি বলছেন যতদিন শেখ হাসিনা জীবিত আছেন ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এই ব্যবস্থাটা তো আপনাকে বদলাতে হবে। তাহলে আপনি বললেন না বড় কি কি, এই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ, এই পদ্ধতিগুলি আমরা দেখছি। আমাদের সুপারিশগুলি ওই জায়গায় যে এইগুলি আপনি বন্ধ করবেন কিভাবে? এই যে উপর্যুপরিভাবে থাকছে ক্ষমতায়, তাতে করে যে ক্ষতিটা হচ্ছে এবং গণতন্ত্রটা দলের মধ্যে হচ্ছে না। একই ব্যক্তি অনেকগুলি পদ দখল করে আছেন, তাই না? আছেন তো, আমরা তো দেখেছি। দলের যিনি নেতা তিনি প্রধানমন্ত্রী, তিনি হাউস মানে লিডার অফ দি হাউস, পার্লামেন্টারি পার্টি, কি না তিনি। এগুলি যদি আপনি রাখেন তাহলে কি আপনি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে পারবেন? আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, আমাদের কাছে যারা 19 জন এসছে তারা সুস্পষ্ট প্রস্তাব দিচ্ছেন, এগুলো করুন, আমরা সেগুলো বিবেচনা করছি। সুপারিশ তো দিলেন, রিপোর্টও সাবমিট করলেন, তারপরে কি? তারপরের কাজটা অন্তর্বর্তী সরকারের এবং রাজনীতিবিদদের। দেখুন, রাজনীতিবিদদের যে সমস্ত প্রস্তাব আমরা পেয়েছি, তাতে তো আমি যেটা দেখতে পাই যে তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে প্রস্তাবগুলি যায়। তার মানে তারা জানেন। এবং একটা কথা বলি যে এই যে সংস্কার কথাটা, সংস্কার নিয়ে আমার একটু আপত্তি আছে। সংস্কার কথাটা 2007 সালে এমনভাবে ব্যবহৃত হয়েছে, কিংবা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের যে পরিস্থিতি, আমি এটাকে রাষ্ট্র পুনর্গঠন বলতাম। কিন্তু ঠিক আছে, সংস্কার বলছেন, ঠিক আছে। তো এই জায়গার থেকে আমারও সেটা হচ্ছে যে এরপরে কি, এরপরের মনে রাখতে হবে আমাদের যে দেশ রাজনীতিবিদরা চালাবেন, দেশ কিন্তু রাজনীতিবিদরাই চালাবেন। বিরাজনীতিকরণের কোনো উপায় নেই। বিরাজনীতিকরণ তো কোনো সমাধান না, এটা অসম্ভব বিষয়। যারা চেষ্টা করে দেখেছেন তারাও জানেন। ফলে রাজনীতিবিদরাই যেহেতু দেশ শাসন করবেন, তা আপনি জিজ্ঞাসা করছেন তারপরে কি, রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে তারপরে কি। তারা আলাপ আলোচনা করে ঐকমত্যের জায়গায় যদি আসতে পারে, আমি বলছি না যে এভরি সিঙ্গেল ডিটেলস আপনার ইসে হবে, ঐকমত্য হবে, তো মৌলিক জায়গাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। আমি বরঞ্চ সেসব জায়গায় আমার দিক থেকে এই প্রক্রিয়ার মধ্যে আমার কাছে মনে হচ্ছে ঐকমত্যের অনেকগুলি জায়গা আছে। সেগুলি নিয়ে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, এক অর্থে জনগণের সাথেও আলোচনা করতে হবে। এখানে একটা প্রশ্ন আছে যে নির্বাচনের আগে কি হবে, নির্বাচনের পরে কি হবে, কতটা হবে, কিভাবে হবে, এই বিষয় নিয়ে নানা রকমের সংশয়, সন্দেহ, আশাবাদ সবকিছুই আছে মানুষের মধ্যে। আমি এটা নিষ্পত্তি কীভাবে? এটা নিষ্পত্তি খুব সহজ। এগুলিকে আপনার যেভাবে মানে জড়িয়ে ফেলা হচ্ছে প্রয়োজন নাই। আপনি আসলে আসুন আমরা প্রথমে সিদ্ধান্ত নিই, ধরুন যেগুলোর আমি আর আপনি কথা বলছি, আসুন আমরা প্রথমে সিদ্ধান্ত নিই যে আমরা কতগুলো একেবারে মৌলিক বিষয় একমত হতে পারি কিনা। সেটা শাসন ব্যবস্থার অর্থে আমরা একত্রিত হতে পারি কিনা, যে এই জায়গাগুলো প্রয়োজন দেশের জন্য, আমার জন্য, আপনার জন্য, দেশের জন্য প্রয়োজন। আচ্ছা, এটা করার জন্য কতটা সময় লাগবে, কি প্রক্রিয়ায় করা যায়। এর মধ্যে নির্বাচন তো থাকবেই, নির্বাচন তো হবে, নির্বাচন তো করতে হবে। কারণ হচ্ছে আপনি এখন যারা দায়িত্বে আছেন তারা তো দীর্ঘ সময় থাকার জন্য এখানে যান নাই, এবং থাকার প্রয়োজনও নেই যদি আমরা অগ্রসর হই। তো তাহলে এই যে নির্বাচন আগে না সংস্কার আগে, মানে কতটা সংস্কার হবে, কতটা সংস্কার না হলে হবে, আমি কিন্তু এই বিতর্কটা ঠিক সঠিক মনে করছি না। আসুন কোন জায়গাগুলোকে মানে মানুষের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রকে
প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্রের পথে পরিচালিত করার জন্য কি কি জায়গায় পরিবর্তন, সংস্কার, সংশোধন, সংযোজন এগুলি দরকার, আসেন সেগুলি নিয়ে ঐকমত্য তৈরি করে আমরা একটা টাইমলাইন তৈরি করি যে আচ্ছা ঠিক আছে এগুলি করতে এই সময়টা লাগবে, আর ওইটা করতে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, এই প্রক্রিয়ায় যেতে হবে, এটা আলাপ করা যায়। কারণ আমি তো ধরে নিচ্ছি যে এটা তো আসলে দুটো পক্ষ নয়, সরকার আলোচনা করবে, এই রাজনৈতিক, এটা তো কোনো দুটো পক্ষ নয়। তাহলে আলোচনাটা কিসের? আলোচনাটা হচ্ছে পথটা নির্ধারণ করা, যে কিভাবে আমি তো এখানে সরকার এবং রাজনৈতিক দলগুলো যেন পরস্পর মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই, মুখোমুখি হওয়ার কারণ প্রত্যেকেরই অবদান আছে। এই যে বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ, প্রত্যেকের অবদান আছে না? অবশ্যই আছে। তাহলে আসেন আমরা ওই অবদানটাকে আরেকটু, সেটাকে তো ম্যাটেরিয়ালাইজ করবার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, সেই প্রক্রিয়াটা তৈরি করবে রাজনীতিবিদরা। আমার প্রশ্ন যে আপনারা যে সুপারিশমালা দিচ্ছেন তার মধ্যে আপনারা কি মনে করেন নির্বাচনের আগে কিছু কিছু কাজ করে ফেলা সম্ভব? সংবিধান সম্ভব, কিছু কিছু সম্ভব, কিন্তু সেই সম্ভব মানে থিওরিটিক্যালি বিবেচনা করলে হবে না। কিন্তু বিবেচনা করতে হবে রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক দলগুলি কোনগুলি করতে চান, সেগুলি তাদের সাথে কথা বলতে হবে। আবার আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম একটু আগে, যে সংবিধান তো একটা কমপ্লিট ডকুমেন্ট হিসেবে দেখবেন, এর মধ্যে কিছু কিছু জায়গায় এই পিসমিল এইটুকু করবে, সবসময় সেটা সম্ভব হয় না। কিন্তু আপনার পথটা তৈরি করতে হবে, এবং যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ এই পিসটা আমরা এখনই করে ফেলতে পারি, এই জায়গাটুকু আমরা ঐকমত্যের মধ্যে রাখতে পারি যে খুব শীঘ্রই করব, ওইটুকু আমরা করতে পারি যে এই সংস্কারটা অব্যাহত সংস্কারের মধ্যে চলে যাবে। রাষ্ট্রের সংস্কার কিন্তু দীর্ঘমেয়াদী। ওই যে অনেকে বলেন সংস্কার তো চলমান প্রক্রিয়া, অবশ্যই চলমান প্রক্রিয়া যখন আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার তো চলমান প্রক্রিয়া হইতে পারে না। আপনার তো একটা নির্বাচন করতে হবে, তাহলে ওইটা কিছু কিছু কাজ আপনাকে আগে করে ফেলতে হবে তো। এবং সেটা করতে হলে আপনাকে দেখতে হবে যে সংবিধানে কোন অংশটা করবেন, কিভাবে করবেন। আবার ধরেন বাংলাদেশ এই জনপদের এই যেটাকে আমরা সাউথ এশিয়া বলি, সেখানে তো এরকম আছে যে আপনি 1947-এ ইন্ডিয়ার যে পার্লামেন্ট, সে পার্লামেন্ট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একইভাবে কাজ করেছে। তারা নির্বাচিত হয়েছিল কিসের জন্য? যে তারা ওই যে ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে, কিন্তু তারা যেহেতু 47 সালে দেশে মানে ব্রিটিশ শাসনের অবসান ঘটলো, এটা সংবিধান তৈরি কনস্টিটিউশন। পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু তাই আছে, মানে 47 পরে দেখা গেল অন্য ইস্যুতে গেছে। 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা কিসের জন্য হয়েছিল? একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কিন্তু ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু দেশও চালাবার কথা ছিল। তারা শুধুমাত্র কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা 72-এ হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং যে 72 সালে যে আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাকে কিন্তু দেশ শাসন করার ক্ষমতা দিলেন না, সে আইন তৈরি করে নাই, কিন্তু একটা আইন মানে সে কি করছে, সে সংবিধান নিয়ে তৈরি করছে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি পার্লামেন্ট হিসেবে কাজ করতে পারে? পারে। এইখানে আছে, আরও উদাহরণ আছে, আমি বিদেশি উদাহরণের মধ্যে যাচ্ছি না। এই দেশেই আমরা দেখছি, এই দক্ষিণ এশিয়াতেই আমরা সেটা দেখেছি। তাহলে এটা একটা পথ হতে পারে, 70-এর নির্বাচনের পথ একটা হতে পারে, পথ খুঁজে পাওয়া যাবে। দেখুন বাংলাদেশের রাজনীতিবিদরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো তারাই উদ্ভাবন করেছে, তাই না? কারণ পথ পাওয়া যাচ্ছিল, তাহলে একটা পথ বের করা যায়। এই ইনোভেটিভনেস পলিটিশিয়ানসদেরকে আমি ক্রেডিটটা দেই। এবং সংস্কারের কথা আজকে যেটা একটু আগে বলতে নিয়েছে, সংস্কারের কথা আজকে অন্তর্বর্তী সরকার বলছে, একসময় 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার বলেছে। ইন বিটুইন দেখেন রাজনীতিবিদরা তো বলেছেন, একটা রাজনৈতিক বিএনপির তো একটা বিশাল প্রোগ্রাম ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে, যারা আছে তাদের 31 দফা বিএনপি সহ তার সম্ভাবনা সকল রাজনৈতিক দল মিলে, সকলে মিলে। তার মানে হচ্ছে রাজনীতিবিদরা তো একটু বুঝতে পারেন, তাদের একটা এখন তারা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে সংস্কারের কথা বলে, কিন্তু এটা তারা এই উপলব্ধিটা তাদের আছে তো, যে তারা চান যে সংস্কার হোক, রাষ্ট্রের সংস্কার হোক, শাসন ব্যবস্থার সংস্কার হোক। এটা কিন্তু তারা এত বড় গণঅভ্যুত্থানের আগেই খানিকটা বুঝতে পেরেছে। এখন গণঅভ্যুত্থানের মধ্যে আকাঙ্ক্ষাটা একেবারে স্পষ্ট আমরা দেখতে পাই, যেটা অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র বলছেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা। তো
তাহলে আকাঙ্ক্ষার জায়গাগুলো তো স্পষ্ট। এই রাজনৈতিক ঐকমত্যের জায়গায় রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় বসানো, তাদের মধ্য থেকে একটা ঐকমত্যের জায়গা তৈরি করা, এই কাজটা কে করবে আসলে? এটা অন্তর্বর্তীকালীন সরকার করবে, আপনাদের কমিশন করবে? আমি জানি না কমিশনের মেয়াদ শেষ, মানে 15 তারিখ রিপোর্ট দেওয়ার পরে এই কমিশন কাজ করবে কি না, বা সংবিধান সংস্কার কমিশন সেটা করবে না, কারণ মানে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, রিপোর্ট পর্যন্তই আমাদের দায়িত্ব। কিন্তু অবশ্যই সংস্কার কমিশনের যারা সদস্য তারা থাকবেন, প্রক্রিয়ার মধ্যে থাকবেন। প্রক্রিয়া মানে যখনই প্রয়োজন হবে, কারণ তারা দেখুন, তারা যে যুক্ত হয়েছেন, তারা তো যুক্ত হয়েছেন এক ধরনের আর্টস থেকে, যে একটা কন্ট্রিবিউট করতে চান, তারাও তো চান যে, তো তারা থাকবেন। আমার ধারণা সবগুলো সংস্কার কমিশন যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারাও থাকবেন, তাদের সদস্যরা যেভাবে পারবেন কন্ট্রিবিউট করবেন। এটা কিন্তু আপনি যে জায়গায় যে এই প্রক্রিয়াটা আগিয়ে নেওয়া, যে কিভাবে সেই কাজটা করার জন্য সংবিধান ওই যে একটা ঐকমত্য কমিশনের কথা বলা হয়েছে, তো কিন্তু শুধুমাত্র এটা কমিশনের কাজ। আমি আবারও বলি যে এই কাজটা রাজনীতিবিদদের কাজ। তাদেরকে এই যে আপনি বলে একত্রে বসানো, সব হয়তো একত্রে নাও বসার দরকার হতে পারে, আলাদা আলাদা করে বসেও আমরা দেখতে পারি যে মানে ধরুন যে ঐকমত্যের জায়গাগুলি কোথায়, তাদের প্রস্তাবের মধ্যে কোথায় আছে, মিলগুলো খুঁজে বের করা যায়। ফলে কিন্তু সকলের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, তাদের মতটা আমরা মানে সরকার কিছু জানেন, সংস্কার কমিশনগুলো কিছু জানে, যেগুলো রিপোর্টের মধ্যে দিয়ে আসবে। ফলে এগুলির এক ধরনের কনভার্জেন্সের জায়গা তৈরি করতে হবে। সো আমার হাতে আর 2 মিনিট সময় আছে, আপনি আর কিছু যোগ করতে চান বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলা অবশ্যই যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন শুধুমাত্র কমিশন করবে না, কমিশন তার সুপারিশ দিচ্ছে। আমাদের কমিশনের কথা শুধু আমি বলছি না, আমি বলছি সবগুলি কমিশন। সবচেয়ে বড় কাজটা হচ্ছে ভিজিল্যান্ট থাকা, যে এই প্রক্রিয়াটা আগাচ্ছে কিনা, কারা এগিয়ে নেবেন, রাজনীতিবিদরা এগিয়ে নেবেন, সরকার সেটাকে স্টিয়ার করবে, অন্তর্বর্তী সরকার। তাহলে এই বিতর্কে আমরা বরঞ্চ না যাই, এই যে সংস্কার কতটা হবে, আগে হবে, পরে হবে, কি চাই আমরা। আর রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ যে তারাই যেহেতু দেশ শাসন করে, তারাই যেহেতু বলেছেন আগে যে সংস্কার প্রয়োজন, এখন তাদের সুযোগ হচ্ছে পথরেখাটা তৈরি করুন, কিভাবে আমরা এটা অর্জন করব। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর আলী রিয়াজ। দর্শক, কথা বলছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ, এবং শেষ যে প্রশ্নটা তুললেন যে এটাই আমাদের আসলে সবাইকে ঠিক করতে হবে যে কি চাই আমরা, এবং তারপরে তার পথরেখা। প্রফেসর রিয়াজ বলছিলেন যে তাদের সুপারিশমালার মধ্যে যেটা মূলত থাকবে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করা যায়, ক্ষমতার ভারসাম্যটা কিভাবে নিশ্চিত করা যায়, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যায়, এবং ভবিষ্যৎকে মাথায় রেখে বাস্তবতা, বর্তমান বাস্তবতা এবং যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা সংমিশ্রণ বা ভারসাম্য তৈরি করা। আমরা আশায় থাকলাম। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।